জামাত একটি শক্তিশালী রাজনৈতিক দল এবং মোটামুটি জামাতকে এখন অনেকেই ক্ষমতার কাছাকাছি মনে করছেন। কিন্তু এই জামাত কি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে? জনগণের আকাঙ্ক্ষা পূরণের মতো কোনো ইশতেহার কি তারা দিতে পেরেছে, দিতে যাচ্ছে? আমরা জানি না। জামাতের ইশতেহার এখনো আমাদের সামনে আসেনি। তারা ইশতেহার তৈরি করছেন, শীঘ্রই হয়তো ইশতেহার আমাদের কাছে আসবে। কিন্তু সেই ইশতেহারে জনগণের অধিকার কতটুকু থাকবে সে ব্যাপারে এখনো আমরা নিশ্চিত নই। আমরা জনগণ আসলে কি চাই, বিশেষ করে জামাতের কাছে কি চাই? রাস্তাঘাটে বাস ট্রামে যেখানে যাচ্ছি সবাই জামাতের পক্ষে কথা বলছে, জামাতকে ক্ষমতায় দেখতে চায়, এমন আওয়াজটাই বেশি। দু একজন বিরোধিতা করলেও শেষ পর্যন্ত দেখা যায় তারা কোনো একটা দলের রাজনৈতিক কর্মী ছাড়া অন্য সাধারণ জনগণ নয়। অর্থাৎ সাধারণ জনগণের মধ্যে একটা পারসেপশন তৈরি হয়েছে যে জামাত এবার ক্ষমতায় আসছে এবং আসলে জনগণের উপকার হবে। কিন্তু আদৌ কি উপকার হবে, কতটুকু উপকার হবে, কি হবে, সেটি আমাদের কাছে স্পষ্ট নয়। আমরা জামাতকে জানিয়ে দিতে চাই পিপলস উইলটা কি আসলে, আমরা জনগণ কি চাই জামাতের কাছে, বা একটা সরকারের কাছে আমরা কি চাই। জামাত আসলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে ওঠার একটি সম্ভাবনা রয়েছে, এ ব্যাপারে আমরা নিশ্চিত, জনগণ নিশ্চিত। কিন্তু জনগণ স্বস্তিতে বসবাস করবে, শান্তিতে বসবাস করবে, তার অন্ন বস্ত্র বাসস্থান নিয়ে চিন্তা করতে হবে না, এমন বোধ এখনো আমাদের মাঝে তৈরি হয়নি, জনগণের মাঝে তৈরি হয়নি। কারণ জনগণ এই কাজগুলো যে করবেন, করতে পারবেন, তার কোনো রুটম্যাপ এখন আমরা জামাতের ইশতেহার বা অন্য কোনো কাজের মধ্যে পাইনি। হ্যাঁ, আমরা কিছু বিচ্ছিন্ন বক্তব্য পেয়েছি, জাকাতের মাধ্যমে দারিদ্র বিমোচন করা হবে, খুব সুন্দর। বেকার ভাতা দেওয়া হবে, খুবই সুন্দর। এক হাতে সার্টিফিকেট, এক হাতে চাকরি, এটাও খুব সুন্দর। কিন্তু এখনো যে ঘোষণাগুলো আমরা তাদের কাছ থেকে পাইনি সেটি হচ্ছে চাকরিতে বয়স বাড়ানো হবে কিনা বা আনলিমিটেড করা হবে কিনা। ইতোমধ্যেই বিশাল একটি জনগোষ্ঠী 15 বছর ফ্যাসিবাদী শাসনের কারণে তাদের প্রত্যাশিত চাকরি থেকে বঞ্চিত হয়েছে। এই 15 বছরে প্রত্যেক বছরে যদি 15 লক্ষ করে মানুষ বঞ্চিত হয়, তাহলে কত কোটি মানুষ বঞ্চিত হয়েছে। তাদের জন্য জামাতের কোনো অফার নেই। ইশতেহারে থাকবে কিনা আমরা জানি না। বয়স বৃদ্ধি হবে কিনা এরকম ঘোষণা জামাত এখনো পর্যন্ত দেয়নি, কিংবা বয়স আনলিমিটেড করবে কিনা। আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে বয়স আনলিমিটেড করা হোক, কারণ 35, 36, 40 করেও কোনো লাভ নেই। এই 15 বছর যারা বঞ্চিত হয়েছে তারা অন্তত চাকরির জন্য আবেদন করুক। যদি কোনো চাকরি দাতারা বয়স হিসেবে তাদেরকে চাকরিতে না নেয়, না নিক, কিন্তু তারা যেন এই স্বপ্নটা দেখে যেতে পারে যে হ্যাঁ, আমরাও চাইলে এখনো চাকরি করতে পারি, একটা ভালো চাকরি পাওয়ার অধিকার আমারও আছে। কেন সেই অধিকার আমার কেড়ে নিতে হবে? যারা অ্যাপ্লাই করবে প্রত্যেককে কি আপনারা চাকরি দেবেন, না দিতে বাধ্য? 2 লাখ অ্যাপ্লাই করলে আপনারা তো 2000কেই চাকরি দিবেন, 2000কেই দেন, 2000কেই দেন, কিন্তু 2 লাখের কাছে আরো 2 লাখ লোককে চাকরি করার জন্য অ্যাপ্লাই করার যোগ্যতা দেন, অ্যাপ্লাই করার সুযোগটা দেন। আরেকটা জিনিস জনগণ চায়, সেটি হচ্ছে শেখ হাসিনার সরকার পেনশন স্কিম ঘোষণা করেছিল। বেসরকারি চাকরি করে অধিকাংশ লোক বেসরকারি চাকরি করে, সরকারি চাকরির সংখ্যা খুবই কম বাংলাদেশে, আর বাকিরা সবাই বেসরকারি চাকরি করে। তো যারা বেসরকারি চাকরি করে তাদের জীবনটা একটা অনিশ্চয়তার জীবন। তাদের চাকরি যেমন হুটহাট চলে যেতে পারে, তেমনি চাকরি যাওয়ার পর না খেয়ে মরার সংখ্যাও বেশি। আবার চাকরি যদি যায় নাও যায়, চাকরি শেষে তারা কি করে খাবে সেইটা তাদের সবচেয়ে বড় দুশ্চিন্তা। সরকারি চাকরিজীবীদের যেমন চাকরি শেষে পেনশন আছে, বেসরকারি চাকরিজীবীদের জন্য এরকম পেনশনের ব্যবস্থা রেখেছিল আওয়ামী সরকার। আওয়ামী সরকার কোন উদ্দেশ্যে করেছে সেটি আমরা জানি না, কিন্তু উদ্যোগটা ভালো ছিল, প্রশংসনীয় ছিল। এমন কোনো উদ্যোগ আগামী সরকার, আগামীতে যারা সরকার গঠন করবে, বিশেষ করে জামাত ইসলামী এরকম কোনো উদ্যোগ নেবে কিনা, এটা আমরা জামাত ইসলামের কাছে জানতে চাই। সত্যি বলতে কি, যেদিন শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল সর্বজনীন পেনশন স্কিম, সেদিন আমাদের প্রত্যেকটা কাজে, এমনকি এবাদতেও খুব মনোযোগ এসেছিল। আমাদের চিন্তাগুলো, দুশ্চিন্তাগুলো দূর হয়ে গিয়েছিল যে হ্যাঁ, একটা
অল্প কিছু সামান্য 500, 1000, 2000 টাকা করে যদি আমরা প্রতি মাসে জমা করতে পারি, দেন আমাদের বয়স যখন শেষ হয়ে যাবে, 50 বছর হয়ে যাবে, আমরা যখন বৃদ্ধ হয়ে যাব বা 60 বছর হয়ে যাবে, তখন অন্তত সরকার আমাদের দায়িত্ব নেবে, আমরা একটা পেনশন পাবো, যত কমই হোক, অন্তত চলার মতো কিছু টাকা আমরা হাতে পাবো। আর আজকে যদি আমরা বেসরকারি চাকরিজীবীরা চাকরি হারা হই, আজকে যদি আমাদের বয়স শেষ হয়ে যায়, চাকরি শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা খালি হাতে বাড়ি ফিরবো। সেই হতাশার জীবনে আমরা ফিরে যেতে চাই না। আমরা জামাতের কাছে কিংবা আগামীতে যারা সরকার গঠন করবে এমন দলের কাছে এরকম একটি প্রতিশ্রুতি চাই যে তারা প্রত্যেকটা মানুষকে পেনশনের আওতায় আনবেন। আর একটা জিনিস চাই, সেটি হচ্ছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি অসহায়ত্ব অসহায়ত্ব বোধ করে তখন যখন তাদের চিকিৎসার প্রয়োজন হয়। বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে যতটুকু চিকিৎসা ব্যবস্থা আছে তার চেয়ে বেশি দুর্নাম আছে। এই দুর্নামে একটি ষড়যন্ত্র, সেটা আমরা জানি। তারপরও মানুষের আস্থা বেসরকারি হাসপাতালের প্রতি, অথচ সেই বেসরকারি হাসপাতালগুলোতে এত ব্যয়বহুল যে অধিকাংশ মানুষের পক্ষেই সে ব্যয় নির্বাহ করা সম্ভব নয়। একটি গবেষণায় দেখা গেছে বাংলাদেশের মানুষ অধিকাংশই দরিদ্র হয়ে পড়ে, নিঃস্ব হয়ে যায় শুধু চিকিৎসা বিল দিতে গিয়ে, চিকিৎসার খরচ জোগাতে গিয়ে। কারো বাড়ি বিক্রি করা লাগে, গাড়ি বিক্রি করা লাগে, জমি বিক্রি করা লাগে, গরু বিক্রি করা লাগে, সবকিছু, গহনা বিক্রি করা লাগে শুধু চিকিৎসার জন্য। লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ পথে বসে যায় শুধু চিকিৎসা ব্যয় নির্বাহ করতে গিয়ে, চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে। এই প্রাইভেট হসপিটালগুলোর যে ব্যয়, একটি বাংলাদেশে এত ব্যয়বহুল হাসপাতাল কেন আছে? আবার সেই ব্যয়বহুল হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে গিয়ে সাধারণ খেটে খাওয়া মানুষ কেন নিঃস্ব হবে? এর একটা ব্যবস্থা রাখতে হবে, বিহিত করতে হবে। প্রত্যেকটা মানুষের জন্য সমান সুযোগ সুবিধার চিকিৎসা ব্যবস্থা রাখতে হবে, যেন কোনো মানুষ শেষ সময়টাতে, তার এই দুঃসময়টাতে আশ্রয় হারা না হয়, নিঃস্ব হয়ে না যায়। সরকারি হাসপাতালগুলোতে সব ধরনের ব্যবস্থা রাখতে হবে, অথবা প্রাইভেট হাসপাতালগুলোতে এমন একটা পার্সেন্টেজ রাখতে হবে যেন যারা দরিদ্র মানুষ তারাও সেখানে সুচিকিৎসা পেতে পারে। অর্থের কারণে, টাকা পয়সা না থাকার কারণে যেন কোনো মানুষ সুচিকিৎসা থেকে বঞ্চিত না হয়। যদি কোনো সন্তান দেখে তার বাবার চিকিৎসা হয়নি টাকার জন্য, পরের দিন সে ছিনতাই করবে, সে ডাকাতি করবে, সে দুর্নীতি করবে। লিখে রাখেন, তাকে কোনো কোরআন হাদিস দিয়ে আপনি হয়তো আটকাতেই পারবেন না। তাকে আপনি নসিহত করবেন, সে বলবে যে ভাই ফাঁকে যান, খুব দেখছি আমার বাপের বিপদের দিনে টাকার জন্য আমার বাপ হাসপাতালে চিকিৎসা পায়নি, মারা গেছে, অতএব এখন আমাকে যা খুশি করতে দেন। ঠিক তাই করবে। বাংলাদেশের মানুষ অবৈধভাবে অর্থ উপার্জনের প্রতি ঝুঁকে পড়ে এই চিকিৎসা ব্যবস্থার কারণে। চিকিৎসা ব্যবস্থা হঠাৎ করে যদি সে অসুস্থ হয়ে পড়ে, তার টাকা পাবে কোথায়? এত টাকা পাবে কোথায়? এই টাকা তখন তার উপার্জনের আগ্রহের জন্য। অনেক মানুষ আছে এরকম, কেউ বিলাসিতার জন্য টাকা চায়, আর কেউ শুধুমাত্র অসুস্থতার সময় একটু সুচিকিৎসার জন্য অধিক টাকা উপার্জনের নেশা চেপে বসে। বাংলাদেশে আরো একটা বড় ধরনের লেকেজ আছে, সেটি কি? সেটি হচ্ছে শিক্ষা ব্যবস্থার দুর্বলতা। শিক্ষা ব্যবস্থা এখন এত পরিমাণ খরচ বেড়েছে যে শিক্ষা এখন আর মৌলিক অধিকারে নেই, শিক্ষা হয়ে গেছে বিলাসিতা। একজন শিক্ষার্থীর পেছনে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হয়, সেই পরিমাণ অর্থ ব্যয় করা বাংলাদেশের 25% লোকের আছে কিনা আমার সন্দেহ। একজন ছাত্রের জন্য, সে যদি সরকারি স্কুলে পড়ে বেতন কম, বই ফ্রি পায়, কিন্তু তাকে যতগুলো প্রাইভেট পড়তে হয়, যত টাকার গাইড কিনতে হয়, সেই টাকা সরকারি যে বই বরাদ্দ পায় কিংবা বেতন পায় তার চেয়ে 50 গুণ বেশি। তাহলে কি শিক্ষা বড় লোকের ছেলেরাই পাবে? গরিবের ছেলেরা শিক্ষা পাবে না? তখন এই গরিবেরা কি করে? এই কম্পিটিশন টিকে থাকতে তাদেরকে অনৈতিক পথে যেতে হয়, মানি স্ক্যামে ঢুকতে হয়, নানান ধরনের অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে হয়। অতএব শিক্ষা ব্যবস্থাকে এই বিলাসী পণ্যের জায়গা থেকে
এমন একটি জায়গায় নিয়ে আসতে হবে যেন প্রত্যেকের সন্তান সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। এই প্রাইভেট টিউশনি, এই গাইডের ব্যবসা, এগুলো বন্ধ করতে হবে। আর যদি বন্ধ করতে না পারেন তাহলে প্রত্যেকের জন্য গাইড ফ্রি করে দিবেন। প্রাইভেট টিউটর যত পারে এগুলো সব ফ্রি করে দিতে হবে। শুধু কয়েকটা পাঠ্যপুস্তক আপনারা ফ্রি করে দিয়ে লাভটা কি? এর পেছনে সরকারের কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে, অথচ পাঠ্যপুস্তক খুলেই কেউ দেখার সুযোগ পায় না। টিচাররা প্রথম দিন থেকেই এই গাইড কিনতে হবে, ওই গাইড কিনতে হবে, গাইড না কিনলে টিচাররা ম্যাডামরা শিক্ষার্থীদেরকে পাত্তা দেয় না, মূল্য দেয় না। টিউশনি না পড়লে, প্রাইভেট না পড়লে সেই শিক্ষার্থীকে ফেল করানো হয়। এই শিক্ষা ব্যবস্থাকে আপনারা কিভাবে চেঞ্জ করবেন? আপনাদের কাছে এরকম কোনো ইশতেহার, কোনো পরিকল্পনা আমরা এখনো দেখতে পাইনি। আমরা এটা স্পষ্ট দেখতে চাই যে শিক্ষা ব্যবস্থার অরাজকতা বন্ধ হবে কিনা। আর অবশ্যই যেটা আপনারা বক্তব্যে বলেছেন, বেকার ভাতা, উদ্যোক্তাদের জন্য ঋণ এবং শিক্ষা সমাপনীর শেষে অর্থাৎ গ্রাজুয়েশনের পর সার্টিফিকেট এক হাতে সার্টিফিকেট আর এক হাতে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া, দয়া করে এটা আপনারা ইশতেহারে অন্তর্ভুক্ত করবেন। এবং এই প্রতিশ্রুতি যদি আপনারা ইশতেহারে অন্তর্ভুক্ত করেন, আপনারা এই প্রতিশ্রুতি রক্ষা করবেন, এটা আমাদের বিশ্বাস। আর যদি আপনারা আগে থেকেই জানান দেন যে এমন একটি ওয়াদা আপনারা করেছেন বা ইশতেহারে ঘোষণা দিয়েছেন, তাহলে অন্য যারা ক্ষমতা আসতে চায় তারাও এই ধরনের প্রতিশ্রুতি দিতে বাধ্য হবে। আর যেই সুযোগ সুবিধাই দেন না কেন, সেটি সকলের প্রাপ্যতা নিশ্চিত করবেন। তা না হলে সেই সুযোগ গ্রহণের জন্য মানুষ ঘুষের প্রতিযোগিতা শুরু করে এবং সেই ঘুষের টাকাগুলো শেষ পর্যন্ত দেশের বাইরে চলে যায়। যে সুবিধাগুলো, নাগরিক সুবিধাগুলো তার প্রাপ্য, সেগুলোকে আপনারা ফ্রি করে দিবেন। চার্জ দিতে হলে অন্যভাবে নেবেন। প্রত্যেকটা এনআইডি কার্ডের জন্য আপনারা 50 টাকাও যদি রাখেন, সেখানে দিতে হয় 1000 টাকা। কোনো উপায় নাই, তাছাড়া পাওয়া যাবে না। আপনারা এমনভাবে ফ্রি করেন যেন এখান থেকে 1 টাকাও দুর্নীতি করার সুযোগ না থাকে। তার কাছ থেকে ফি নিতে হলে আপনারা অন্যভাবে নেন। পাসপোর্টের আপনারা একটা ফি নেন, সেই পাসপোর্ট ফি সরকার নির্ধারণী ফি এর চেয়ে 5 গুণ দিতে হয় দালালদেরকে। আপনারা পাসপোর্টকে এমন সহজলভ্য করেন যেন সেটি মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যায়, তাদের প্রয়োজন না থাকলেও। যখন সে পাসপোর্ট ব্যবহার করবে, সে ব্যবহারের সময় তাদের কাছ থেকে একটা টোকেন মানি কেটে রাখেন। যতবার ব্যবহার করবে ততবার রাখেন। এক পাসপোর্ট থেকে আপনারা 4500, 5000 বা 10,000 টাকা নিচ্ছেন সরকারি রেট হিসেবে বা সময়সীমা হিসেবে, সেখানে আপনারা এটা না করে প্রত্যেকবার পাসপোর্ট ব্যবহারের জন্য আপনারা একটা টোকেন মানি কাটেন। তাতে সরকারের লসও নেই, আবার জনগণের দুর্নীতির শিকার হওয়ার কোনো সুযোগ নেই। ভূমি ব্যবস্থাপনায় আপনারা কি করবেন সেটাও ক্লিয়ার করা দরকার। সকল দুর্নীতি বন্ধ করতে গেলেও এই জমির দলিল করতে গিয়ে, জমির মিউটেশন করতে গিয়ে, জমির রদবদল করতে গিয়ে ব্যাপক হারে দুর্নীতি হচ্ছে। এই দুর্নীতি যদি বন্ধ করতে না পারেন, মানুষ যখন একবার দুর্নীতিগ্রস্ত হবে বা তাকে যখন ঘুষ দিতে হবে, সেও চেষ্টা করবে আমি যেহেতু ঘুষ দিয়েছি, আমিও কারো কাছ থেকে ঘুষ নেব। আর এগুলো কিভাবে বন্ধ করবেন, দয়া করে আপনারা আপনাদের ইশতেহারে সেগুলো ইনক্লুড করেন। জাতির প্রত্যাশা আপনাদের কাছে, জনগণের প্রত্যাশা আপনাদের কাছে। আপনারা এই পিপলস উইলগুলোকে অ্যাড্রেস করুন এবং কিভাবে এই সমাধান করবেন তার ইঙ্গিত জনগণের সামনে তুলে ধরুন। জনগণের দোয়া আছে আপনাদের জন্য, ভালোবাসা আছে আপনাদের জন্য, সমর্থনও থাকবে আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।